নমস্কার। আজকে আমরা ভূগোলের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক ভারতের 18টি বায়োস্ফিয়ার রিজার্ভ নিয়ে আজকে আলোচনা করব। এই 18টি বায়োস্ফিয়ার রিজার্ভ আগামী দিনের পরীক্ষাগুলোর জন্য এর বিশেষত্বগুলো জেনে রাখাটা খুব ইম্পর্ট্যান্ট। তো এই ভিডিওর পিডিএফ তোমরা যদি কেউ পেতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করো, এবং এই ভিডিওতে যখনই 30টা লাইক আমি পেয়ে যাব তখনই সেই মুহূর্তে আমি টেলিগ্রামে এই পিডিএফটা আমি দিয়ে দেবো। তো তোমরা প্রত্যেককে অনুরোধ রইল একটা লাইক অন্ততপক্ষে করার আগে, মানে ভিডিওটা শেষ করার পর করে যে, ঠিক আছে? এখান থেকে অনেক কিছু জানতে পারবে, এক্সট্রা অনেক কিছু বলবো। দেখো, প্রথম কথা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ একটা অঞ্চলকে বোঝায় যেখানে বিভিন্ন জীবজগতের মানে শুধুমাত্র উদ্ভিদই নয়, মানে ফ্লোরা এবং ফনা উভয়কেই যখন আমরা সংরক্ষণ করি যে অঞ্চলটার মধ্যে, এটা একটা বৃহত্তর অঞ্চল, সেই অঞ্চলটাকে আমরা বায়োস্ফিয়ার রিজার্ভ বলবো। এখানে দেখো, বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতে মোট কতগুলো রয়েছে? বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতে মোট রয়েছে 18টি, ঠিক আছে? 18টি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে গোটা ভারতের মধ্যে, বুঝতে পারছো তো? তো এটা বৃহত্তর একটা অঞ্চল, এখানে বিভিন্ন ধরনের পশু, বৃক্ষ ইত্যাদিকে সংরক্ষণ করার ব্যবস্থা এখানে করা হয়ে থাকে। দেখো, টোটাল এর যে জায়গার পরিমাণ, মানে কতটা স্থান দখল করে আছে সেটা এখানে রয়েছে, দেখো উল্লেখ রয়েছে 91,000 বর্গ কিলোমিটারের বেশি এলাকা জুড়ে রয়েছে। এটা একটা অ্যাপ্রক্স ভ্যালু এখানে দিয়ে রেখেছে, 91,000 বর্গ কিলোমিটার। পরবর্তী দেখো, এখানে একটা ইম্পর্ট্যান্ট কথা বলা হয়েছে যে ইউনেস্কো সংযোগে এইগুলোর মধ্যে বলছে এই রিজার্ভগুলো, এই বায়োস্ফিয়ার রিজার্ভ যেগুলো রয়েছে, ইউনেস্কোর যে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার যে প্রোগ্রাম, হ্যাঁ, MAB প্রোগ্রাম, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম, সেই নির্দেশিকা মেনে পরিচালনা করা হয়ে থাকে। এই যে বায়োস্ফিয়ার রিজার্ভগুলো রয়েছে সেগুলো ইউনেস্কোর ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের যে রুলস, সেই রুলস মেনেই এগুলোকে পরিচালনা করা হয়ে থাকে। তারপর দেখো, আন্তর্জাতিক স্বীকৃতি বলছে 18টির মধ্যে 13টি বায়োস্ফিয়ার, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, যে 18টির মধ্যে 13টি বায়োস্ফিয়ার রিজার্ভ আন্তর্জাতিকভাবে ইউনেস্কো দ্বারা স্বীকৃত। আন্তর্জাতিকভাবে ইউনেস্কো দ্বারা স্বীকৃত। তাহলে 18টির মধ্যে সবগুলোই কিন্তু ইউনেস্কো দ্বারা স্বীকৃত নয়, কেবলমাত্র 13টি ইউনেস্কো দ্বারা স্বীকৃত, ঠিক আছে? দেখো, এখানে যে 18টি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। খুব বেশি টাইম লাগবে না, তোমরা খুব সহজেই এগুলোকে মুখস্থ করে নিতে পারবে কোন জায়গায় কি রয়েছে। তোমরা দেখো, সবাই নীলগিরি পড়েছো। নীলগিরি কোথায় অবস্থিত? নীলগিরি তামিলনাড়ু, কেরালা এবং কর্ণাটক, এই 3টে স্টেটের যে জাংশন, সেখানে নীলগিরি রয়েছে। এবং এটাও বলতে পারো যে যেখানে পশ্চিমঘাট এবং পূর্বঘাট এসে মিলিত হচ্ছে, সেই অঞ্চলটিকেও আমরা নীলগিরি বলে থাকি, ঠিক আছে? সেটাকেও নীলগিরি নামেই পরিচিত। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি বলে দাও? দোদাবেতা। তো দেখো, এই নীলগিরির হচ্ছে বলছে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা এর বৈশিষ্ট্য। এটা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1986 সালে, ঠিক আছে? এটা 1986 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটাই সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, এটাই মানে মনে রাখবে। এরপরেও দেখো, যদি তোমরা মনে রাখতে পারো, বলছে লায়ন টেলড ম্যাকাও, সিংহ লেজযুক্ত বানর এখানে পাওয়া যায়, এটা মনে রাখতে পারো। এছাড়াও দেখো, পরবর্তী কি রয়েছে, মান্নার উপসাগর, তামিলনাড়ু, মানে মান্নার উপসাগর কোথায় রয়েছে? তামিলনাড়ুতে রয়েছে এটা, ঠিক আছে? মান্নার উপসাগর, গালফ অফ মান্নার, তোমরা বুঝতেই পারছো কোন জায়গায় অবস্থিত হতে পারে এটা। তো তোমরা নাম শুনলেই বুঝতে পেরে যাবে যে এটা কোন স্টেটে অবস্থিত। তো তামিলনাড়ুতে এটা অবস্থিত। অত্যন্ত সমৃদ্ধ সামুদ্রিক বাস্তুতন্ত্র, যেখানে 3600 এরও বেশি উদ্ভিদ এবং প্রাণী প্রজাতি রয়েছে, ঠিক আছে? তাহলে এখানে 3600-এরও বেশি প্রাণী এবং উদ্ভিদ প্রজাতি রয়েছে। তারপর দেখো, সুন্দরবন, এটা তো তোমরা সবাই জানো, সুন্দরবন পশ্চিমবঙ্গে অবস্থিত। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন, এটা বিখ্যাত কিসের জন্য? রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য, ঠিক আছে? রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের এই ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনেই পাওয়া যায়, ঠিক আছে? নন্দা দেবী, দেখো নন্দা দেবী তোমরা অনেকেই শুনেছো, নন্দা দেবী একটা ন্যাশনাল পার্কও আছে, এটা একটা বায়োস্ফিয়ার রিজার্ভ।
তো এটা কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে অবস্থিত। হিমালয়ের উচ্চতা মানে হিমালয়ের মধ্যে অবস্থিত এটা একটা, এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত। তারপর দেখো নকরেক। দেখো নকরেক কোথায় অবস্থিত? নকরেক হচ্ছে মেঘালয়ে অবস্থিত। গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে নকরেক, ঠিক আছে। তো গারো পাহাড় কোথায়? আমরা সবাই জানি যে গারো খাসি জয়ন্তী কোথায় আছে? মেঘালয়ে আছে। এই তিনটে পাহাড় সবাই জানি। তো এখানে গারো পাহাড়ে অবস্থিত, এটা তো বললাম। সাইট্রাস বা লেবু জাতীয় ফলের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, স্যাংচুয়ারি। আর তারপর দেখো পাঁচবাড়ি কোথায় আছে? পাঁচবাড়ি রয়েছে মধ্যপ্রদেশে। বলছে সাতপুরা পর্বতমালায় এটা অবস্থিত। এর অনন্য বেলে পাথরের গঠন এবং সমৃদ্ধ উদ্ভিদের জন্য এটা পরিচিতি পেয়েছে, ঠিক আছে। তারপর সিমলিপাল কোথায় অবস্থিত? সিমলিপাল অবস্থিত তোমার ওড়িশাতে, ঠিক আছে। সিমলিপাল অবস্থিত কোথায়? ওড়িশাতে। বলছে এর রাজকীয় জলপ্রপাত, সিমলিপালে যে রাজকীয় একটা জলপ্রপাত রয়েছে এবং ঘন বাঘের জন্য এটা খুব বিখ্যাত। মানে জলপ্রপাত এবং বাঘের যে জনসংখ্যা, মানে টাইগার পপুলেশন এখানে বেশি থাকার কারণে এখানে এই ওড়িশা তোমার খুব বিখ্যাত। ওড়িশার যে সিমলিপাল যে জাতীয় উদ্যান সেটা খুব বিখ্যাত। তারপর দেখো আচানাকমার এবং অমরকন্টক। তোমরা অমরকন্টক নামটা শুনলেই বুঝতে পারবে মধ্যপ্রদেশ তো থাকছি, তার সাথে ছত্তিশগড়ও রয়েছে। অর্থাৎ এটা মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের মানে মানে জংশনে রয়েছে, মধ্যভাগে রয়েছে। এখানে নর্মদা এবং সোন নদীর উৎপত্তিস্থল এখান থেকেই উৎপন্ন হয়েছে এই দুটি নদী। এটি ময়কাল পাহাড় জুড়ে অবস্থিত। ময়কাল রেঞ্জ যেটা সাতপুরাতে অবস্থিত, সেখানে এই অমরকন্টক রয়েছে এবং এই অমরকন্টক এবং আচানাকমার এই যে বায়োস্ফিয়ার রিজার্ভ সেটাকে তৈরি করেছে। তারপর দেখো গ্রেট নিকোবর, এটা তো বলতে বাকি থাকে না যে আন্দামান নিকোবরেই থাকবে এটা। ভারতের সবচেয়ে দক্ষিণের রিজার্ভ, এটা সবথেকে দক্ষিণে যদি কোনো বায়োস্ফিয়ার রিজার্ভ পাওয়া যায় সেটা হচ্ছে গ্রেট নিকোবরের বলছে স্ক্রাপ ফাউল এবং লোনা জলের কুমির খুব গুরুত্বপূর্ণ। তাহলে এখানে যে সমস্ত প্রাণীগুলো আমরা পাবো সেটা কি? একটা হচ্ছে স্ক্রাপ ফাউল আর একটা হচ্ছে লোনা জলের কুমির, ঠিক আছে। আগস্ত্যমালায়, তো এটা বুঝতে পারছো তামিলনাড়ু এবং কেরালাতে অবস্থিত হচ্ছে আগস্ত্যমালায়, ঠিক আছে। বিরল বিলুপ্তপ্রায় উদ্ভিদ এবং বিভিন্ন প্রজাতির অর্কিডের জন্য এটা বিখ্যাত, ঠিক আছে। বিরল ও বিলুপ্তপ্রায় উদ্ভিদ এবং বিভিন্ন প্রজাতির অর্কিডের জন্য এই আগস্ত্যমালায় বিখ্যাত। তারপর দেখো কাঞ্চনজঙ্ঘা কোথায় আছে? সিকিমে আছে, ঠিক আছে। এটা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, এবং এটা আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ শৃঙ্গ হিসাবে মনে করি আমরা, ঠিক আছে। কাঞ্চনজঙ্ঘাকে আমরা কিন্তু মাউন্ট এভারেস্ট আমাদের নয়, বা গর্ডন অস্টিন বা কেটুয়া আমাদের নয়, আমাদের সর্বোচ্চ শৃঙ্গ, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আমরা ধরে থাকি কাঞ্চনজঙ্ঘাকেই, ঠিক আছে, যেটা আমাদের সম্পূর্ণভাবে আমাদের ভারতবর্ষের সীমানার মধ্যে অবস্থিত। তারপর দেখো পান্না কোথায় রয়েছে? মধ্যপ্রদেশে রয়েছে। কেন নদীর ক্যাচমেন্ট এলাকা, ঠিক আছে। কেন নদীর যে ক্যাচমেন্ট এলাকা সেখানে এটা অবস্থিত এবং সফলভাবে বাঘের পুনর্বাসনের জন্য এটা খুব পরিচিত পান্নাতে, ঠিক আছে। মানে বাঘ বা অন্যান্য আরও সমস্ত বন্যপ্রাণী এখানে রয়েছে। মানস দেখো রয়েছে মানস জাতীয় উদ্যান কোথায় পাবো আমরা? মানস জাতীয় উদ্যান বায়োস্ফিয়ার রিজার্ভ আমরা কোথায় পাবো? আসামে পাবো। হিমালয়ের পাদদেশে অবস্থিত একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, হাতি এবং বন্য গন্ডারের জন্য এটা খুব বিখ্যাত, ঠিক আছে। তোমরা জানোই যে আসামে যে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, সেখানে খুবই গন্ডার পাওয়া যায়, একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত, এবং মানসেও পাওয়া যায়, ঠিক আছে। হাতি, গন্ডার এসবের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মানে বায়োস্ফিয়ার রিজার্ভ এটা। তারপর দেখো ডিব্রু সাইখোয়া এটাও রয়েছে আসামে, ঠিক আছে। একটি অনন্য নদীদ্বীপ, বাস্তুতন্ত্র এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্যের একটি হটস্পট এটা। হটস্পট তাকে বলা হয় যেখানে প্রচুর পরিমাণে ফ্লোরা এবং ফনা পাওয়া যায়, বিভিন্ন প্রজাতির, যেগুলো অন্যান্য জায়গায় হয়তো পাওয়া যায় না, বা বলতে পারো এন্ডেঞ্জার্ড বা ক্রিটিক্যালি ডেঞ্জার্ড এই পর্যায়ে যেগুলো পড়ে, সেই সমস্ত জিনিসগুলো মানে যে ফ্লোরা এবং ফনাও আমরা যেখানে দেখতে পাবো, সেই সমস্ত জায়গাগুলোকে আমরা হটস্পট বলে থাকি, ঠিক আছে। টোটাল 4টি বায়োস্ফিয়ার হটস্পট রয়েছে, বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে আমাদের ভারতবর্ষে।
বলে দেবো সেগুলো নিয়েও আলোচনা করব। আজকের এই ভিডিওতে না হোক, আমরা পরের ভিডিওতে দেখে নেব। দিহং এবং দিবং কোথায় পাবো আমরা? দিহং দিবং পাবো অরুণাচল প্রদেশে। তোমরা জানো দিহং দিবং দুটি নদীও আছে, যেটা ব্রহ্মপুত্রের উপনদী আমরা বলে থাকি, ঠিক আছে। আমরা আগের যে ব্রহ্মপুত্রের যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে তোমরা যারা দেখেছো তারা জানবে যে দিহং দিবং দুটোই নদী, এবং দিহং নাম নিয়েই ভারতবর্ষে ব্রহ্মপুত্র নদী প্রবেশ করে। তো এই যে বিশেষ তথ্যগুলো সেইগুলো তোমরা পারলে মাথায় রেখো যে ভারতের সবচেয়ে পূর্বের বায়োস্ফিয়ার রিজার্ভ হলো এটি। তাহলে যদি তোমাকে বলা হয় যে সব থেকে পূর্ব দিকে কোন বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে ভারতের, তুমি বলবে দিহং দিবং, ঠিক আছে, যেটা কোথায় অবস্থিত? অরুণাচল প্রদেশে অবস্থিত। গভীর গিরিখাত এবং আদিম আলপাইন তৃণভূমি দ্বারা এটা আচ্ছাদিত, ঠিক আছে। তারপর দেখো পরবর্তী আমরা দেখব কচ্ছের রন, ঠিক আছে। কচ্ছের রন বা গ্রেট রান অফ কচ্ছ, এটা কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। এবং এর সম্পর্কে যে বিশেষ 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 ব্যাপার সেটা হলো ভারতের বৃহত্তম বায়োস্ফিয়ার রিজার্ভ হলো এই কচ্ছের রন, ঠিক আছে। এখানে বন্য গাধা যেটা বিপন্ন প্রাণী সেটা এখানে পাওয়া যায়। এর প্রধান বাসস্থান এটাই, এই কচ্ছের রন, বন্য গাধা, ঠিক আছে। কোল্ড ডেজার্ট কোথায় পাবো? হিমাচল প্রদেশে। কোল্ড মানে ঠান্ডা, কোথায় পাবো? হিমাচলে। হিম মানে ঠান্ডা, হিম মানেও ঠান্ডা, কোল্ড মানেও ঠান্ডা। তো এখান থেকে লিঙ্ক করে তোমরা মনে রাখতে পারো কোল্ড ডেজার্ট কোথায় পাবো? হিমাচল প্রদেশে, ঠিক আছে। তারপর এর চরম শীতলতা, উচ্চতার জন্য বৃষ্টি ছায়া অঞ্চল, এটি তুষার চিতা বা স্নো লেপার্ডের অন্যতম প্রধান আবাসস্থল, ঠিক আছে। এগুলো একটু দেখে নিও। তারপর দেখো শেষাচালাম পাহাড়, এটাও কিন্তু তোমরা দেখবে যে এটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত, ঠিক আছে। শেষাচালাম পাহাড়, তোমরা পুষ্পা মুভি দেখেছো যারা, তারা এই শেষাচালাম পাহাড়ের কাহিনী শুনেছো। বিখ্যাত লাল চন্দন এখানেই পাওয়া যায়। ভারতবর্ষের সব থেকে যে লাল চন্দনের যে বন সেটা এখানেই পাবে তোমরা, শেষাচালাম হিল, ঠিক আছে। এখানে দেখো এখানে একটা কথা বলেছে, সিলিন্ডার লরিস নামক এক ধরনের বানরের জন্য এটা পরিচিত, ঠিক আছে। এখানে একটা বানর পাওয়া যায় যার নাম হচ্ছে কি সিলিন্ডার লরিস। তারপর দেখো এই ছিল এই 18টা আমরা পড়ে নিলাম। এরপর দেখো যেগুলো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার পয়েন্ট, সেটা হচ্ছে যে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ যদি তোমাদের জিজ্ঞাসা করে তুমি বলবে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা 1986 সালে এটা প্রতিষ্ঠা হয়েছিল, মানে স্থাপনা হয়েছিল। তারপর ভারতের বৃহত্তম বায়োস্ফিয়ার রিজার্ভ তোমাদের বললাম কচ্ছের রন, যেটা গুজরাটে অবস্থিত। এবং বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র কোথায় পাবো আমরা? সুন্দরবন, যেটা পশ্চিমবঙ্গে অবস্থিত। তো এই ছিল খুব ছোট্ট একটা ভিডিও, যেটা তোমরা যদি দুবার দেখে নাও আমি মনে করি যে এরপর আর বায়োস্ফিয়ার রিজার্ভ নিয়ে তোমাদের কারো কোনো অসুবিধা হবে না। আর তোমরা এই ভিডিওটাকে অবশ্যই লাইক করো। হ্যাঁ, আমি যে ভিডিওগুলো এর আগে দিই আমি কখনো লাইকের জন্য বলিনি। তো আমি একটা জিনিস খেয়াল করি যে না বললে তোমরা কেউ লাইক করো না। তোমাদের নিজের মন থেকে কখনো এটা মনে হয় না যে হ্যাঁ একটা ভিডিও দেখলাম, কিছু পেলাম, ফ্রিতে পেলাম, একটা লাইক করে দিলে কি এসে যায়। তো আমি তাই তোমাদের একটা বললাম যে তোমরা যদি 30টা লাইক তোমরা যদি তোমাদের কাছ থেকে যদি আমি পাই, তাহলে অবশ্যই সেই মুহূর্তে আমি এই পিডিএফটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমি টেলিগ্রামে আপলোড করে দেবো, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ এই ভিডিওটাকে এতক্ষণ ধরে দেখার জন্য, রাখছি।